বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কথা জানান তিনি। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন অ্যান্তোনিও গুতেরেস। আতিক রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে তা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চলমান রোহিঙ্গা সংকট, বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি শরণার্থীর জন্য মানবিক কার্যক্রমের ওপর তীব্র তহবিল ঘাটতি। এছাড়া মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়। নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছিল। বৈঠকে বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজ করা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিংয়ে বৈঠকগুলো সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানান। উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলার সলিডারিটি ঘোষণা করছেন। ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, আর যারা ভোট বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। সালাহ উদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি, সব ধর্ম ও বর্ণের সমন্বয়ের রাজনীতি করে বিএনপি। এ সময় সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ফের রাজপথে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর অংশ হিসেবে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত গণসংযোগ, গণমিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে তার মাধ্যমে নির্বাচন করার দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে,
তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। 1, আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। 2, আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। এ সময় মিয়া গোলাম পরোয়ার নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। এই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন, এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই 5 দফার দাবি মেনে নেবেন। এদিকে বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে এক ছাত্র প্রতিনিধি সম্মেলনে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ মহানগরী জামাত ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। মেধা লাগবে, সততা লাগবে, যোগ্যতা লাগবে, কি লাগবে সবকিছু নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রস্তুত আছি। এই ছাত্র শিবিরের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। প্রতিনিধি সম্মেলন থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। জুলাই সনদের আলোকে জাতীয় সংসদ নির্বাচন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফা কর্মসূচি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 9 অক্টোবর জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগ, 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। দুর্গাপূজার কারণে সমাবেশ সহ রাজপথের কর্মসূচি রাখা হয়নি বলে জানান তিনি। জাতিসংঘে 3টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ করে আগামী নির্বাচনে এটার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা জানান ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। জাতিসংঘের অধিবেশনে 3টি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই। তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে এবং নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে প্রতীক নিয়ে জটিলতা থাকায় এনসিপিকে প্রতীক নিশ্চিতে চিঠি দেবে নির্বাচন কমিশন ইসি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 143টি দল আবেদন করেছিল। সেখান থেকে প্রাথমিক পর্যায়ে 22টি বাছাই করা হয়েছে। অনুসন্ধান শেষে এনসিপি ও জাতীয় লীগ প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীক চেয়েছে তা ঠিক আছে, তবে এনসিপির প্রতীক নিয়ে জটিলতা থাকায় দলটির কাছে প্রতীক নিশ্চিতে চিঠি পাঠানো হবে। তিনি আরও বলেন, 3টি দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। দলগুলো হলো বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাসদ শাহজাহান সিরাজ। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ সরকার। সেই ক্ষোভের প্রভাব ছিল 24-এর গণ আন্দোলনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 3য় দিনের জবানবন্দিতে একথা জানান প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এই মামলায় শেষ সাক্ষী হিসেবে আজ তার সাক্ষ্য শেষ হলো। আগামী সোমবার তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। হত্যা, জখম, গ্রেফতার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে 50টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয় আর 41 জেলার 438টি স্পটে সংগঠিত করা হয় হত্যাকাণ্ড। এমন তথ্য উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের 3য় দিনের সাক্ষ্যে। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমনে। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য
তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। এদিন মামলার অভিযোগের নথি, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি সহ 3টি ভিডিও ফুটেজ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এর মধ্যে 2টি ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্র। জব্দকৃত এ সকল তথ্যচিত্র থেকে উঠে আসে শেখ হাসিনার 50টিরও বেশি মোবাইল ফোনের সিম ব্যবহারের খবর। হাসিনা 50টিরও বেশি মোবাইল ফোন ব্যবহার করতেন, তবুও তার কথা রেকর্ড হতো। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 6 অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। SM আরিফ, মাইটিভি, ঢাকা। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ 4র্থ দিনের মতো চলমান রয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে গতকাল খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়। আজ সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে। আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের। সর্বোপরি এই পুরো ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র। এই জন্য বলবো যে আমরা সকলে একসাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। পূজা যেন ঠিকভাবে না হয় সেজন্য একটি গোষ্ঠী খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার পায়তারা করছে পতিত গোষ্ঠী। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব প্রকৃতির সাথে করার কথা এবং তারা যেন এটা ভালোভাবে না করতে পারে এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এটি তারা করার চেষ্টা করতে পারে, তারা সফল ব্যবস্থা এখন নেওয়া হবে। পাহাড়ে ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তারের পরও একটি মহল পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। আর আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। রাজধানীতে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবারের প্রতিবেদন। রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে দুর্গাপূজা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় পাহাড়ের তুচ্ছ ঘটনাকে বড় করে তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। যারা দুষ্কৃতকারী, সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, এই রকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। তা আমরা আশাবাদী যে কোনো পরিস্থিতিতে হোক
আমরা সামনে এগিয়ে যাব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমরা করতে সক্ষম হব। এর আগে সকালে দুর্গাপূজা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মাঝারি গুরুত্বপূর্ণ অতীব পূজার বেলা আমরা এটা করতে চাইনি, মানে ইচ অ্যান্ড এভরি আমরা একবারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা দেখতে চাচ্ছি আর কি, কেউই যেন লেফট আউট না হয়। আমাদের মানে সর্বোচ্চ অ্যালার্টনেস এবং সর্বোচ্চ সতর্কতার বাইরে কেউই যেন না পড়ে। নট ইভেন দিয়ে একেবারে রিমোট যে পূজা মণ্ডপ গহীন গ্রামে, তাকেও আমরা চাচ্ছি, আমরা ইকুয়ালি গুরুত্বপূর্ণ বিবেচনা করছি। আমরা এখানে আসলে কোনো চান্স দিতে চাই না কাউকে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে শুরু হয় মূল আয়োজন কুমারী পূজা। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। দুপুর 12টায় পূজা শেষ হয়। পূজা শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। পূজার ফাঁকে ঢাক, ঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। এরপর প্রসাদ বিতরণ করা হয়। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল 11টায় কুমারী পূজা শুরু হয়। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। পূজা শেষ হয় দুপুর 12টায়। এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়েছে 7 বছর বয়সের লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্রমতে কুমারী দেবীর নাম রাখা হয়েছে মালিনী। পূজার শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। মহা অষ্টমীতে খুবই ভালো লাগছে, সবাই অনেক অনেক আনন্দ হচ্ছে। মহা অষ্টমীর শুভেচ্ছা, আর সবাই ভালো থাকুক। এবছর পূজা সবার খুব ভালো যাক। অষ্টমীর আবহে ঢাকঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দেন। এরপর প্রসাদ বিতরণ করা হয়। দেশের অবস্থা ভালো হোক, এখন তো দেশের অবস্থা ভালো না, তো এটাই প্রার্থনা করি। আর পরিবারের সবাই ভালো থাকুক, মায়ের আগমনে সবাই যাতে মানে সবার ভালো হোক, এটাই প্রার্থনা। আমরা সব সময় চাই আমাদের মা যেন এইভাবে আসে। আমরা খুব 1 বছর অপেক্ষা করি আসার জন্য। মহা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় সন্ধি পূজা, পরে সমাপন, এরপরেই শুরু মহানবমীর আয়োজন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল আল মাকসুস শাহিনবাগস্থ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আমরা নিরাপত্তার টহল দল নিয়োজিত আছে। যদি 24 ঘন্টা এখানে উপস্থিত নাও থাকে, আশেপাশেই তারা অবস্থান করছে এবং নিয়মিত বিরতিতে তারা এখানে এসে উপস্থিত হন। আর এছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব 2 ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা উৎসবকে নিয়ে যারা গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। এবারের এই পূজা উৎসবে আপনারা জানেন বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবারের এই পূজা উৎসব যেন নির্বিঘ্নে আনন্দের সাথে ভক্তরা এবং এই অনুসারীরা যেন করতে পারেন, সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, শারদীয় উৎসবের এই মুহূর্তের খবর জানাতে এই মুহূর্তে যেতে চাচ্ছি রংপুরে। সেখানে আছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর অঞ্চলে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি সৌদা, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এবারে উৎসবমুখর পরিবেশে রংপুর জেলা এবং মহানগর জুড়ে প্রায় 912টি পূজা মণ্ডপে এবার যে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশেই শুরু হয়েছে। আজকে মহা অষ্টমীর দিন। সেই মহা অষ্টমীতে কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি সকাল থেকে কিন্তু যে যারা ভক্তকুল রয়েছে তারা কিন্তু দেবী দুর্গাকে তারা অঞ্জলি প্রদান করছিলেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি মণ্ডপগুলোতে কিন্তু যে ভক্তদের কিন্তু একবারে উপচে পড়া ভিড় এবং নানা বয়সের মানুষ কিন্তু আসলে সেখানে আসছেন এবং এই
এই যে অষ্টমীকে ঘিরে যে নানা আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা উপভোগ করছেন। এবং সর্বোপরি বলা যায় যে রংপুরে এই পূজাকে উৎসবমুখর করতে এবং নির্বিঘ্নে করতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নানাভাবে নানা দলীয় লোকজন, বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন, যাতে করে কোনোভাবে এই পূজাকে কেউ কোনো অশান্ত পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো রংপুর জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে আপনারা বিভিন্ন মণ্ডপগুলো ঘুরে দেখছেন, কেমন এবার আসলে পূজার উৎসব কেমন দেখছেন এবং পরিদর্শন করে কি বুঝলেন? আসলে পূজার উৎসব বেশ উৎসব মুখর আছে আল্লাহর রহমতে। আমাদের ধর্মে একটা কথা আছে, আমাদের ধর্মে ইয়েতে হচ্ছে সূরা কাফিরুনের মধ্যে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা ইনশাআল্লাহ আমাদের যে সনাতনী ভাই বোনেরা আছে তাদের এই উৎসবে আমরা তাদের সঙ্গে একসঙ্গে শরিক হব, এবং তারা যদি কোনো প্রকার কোনো সমস্যা বোধ করে তাৎক্ষণিক আমাদেরকে খবর দিবে, আমরা সর্বক্ষণ তাদের সঙ্গে আছি। ইনশাআল্লাহ আমরা সকলে খুব ভালোভাবে দুর্গাপূজা উৎসব পালন করব। জি, যেমনটা শুনছিলেন সৌদা, যে আসলে নানা ধর্মের লোকজন কিন্তু আসলে এই শারদীয় দুর্গা উৎসবে তারা কিন্তু আসলে পরিদর্শনে এসেছেন, কেউ বা সেখানে আনন্দ ভাগাভাগি করতে এসেছেন। তবে এবারে যে শারদীয় দুর্গা উৎসব বিগত বছরগুলোর তুলনায় এবারে সব জায়গাতেই উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে, এবং সারা রংপুর জুড়ে কিন্তু আসলে প্রত্যেকটা পূজা মণ্ডপে এবার যে উৎসবের আমেজ সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং সনাতন ধর্মাবলম্বী মানুষরা তারা কিন্তু তাদের যে পূজার যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং এখন যেহেতু সন্ধ্যার পরে যে সন্ধি পূজা সেটি কিন্তু চলবে, এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে যেহেতু অষ্টমীর দিন, আজকে কিন্তু সবগুলো পূজা মণ্ডপে কুমারী পূজার আয়োজন ছিল না, তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি সেখানে যে আজকে অষ্টমীর যে মহাকর্ষণ যে কুমারী পূজা সেটি কিন্তু অনেকগুলো মন্দিরে কিন্তু আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে সেখানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সবটা এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের মহাষ্টমীর সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। অর্থ ফেরত আনার প্রক্রিয়ার অনেকটা অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার এর ধারাবাহিকতা রাখতে বাধ্য। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আমরা চাল আমদানির জন্য এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। টাকাটা যখন পাচার করে, যারা পাচার করে তাদের বুদ্ধি জানে সব কীভাবে করতে হবে, কারণ ফাইন্যান্সিয়াল হিসেবেই করে, কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে, অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে, হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে, ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে মন্তব্য করেছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকাল 10:30টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী SR হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। উপকূলে মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। তাদের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে 56 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ বলেও জানান তিনি। দর্শক, সংবাদ শেষ করব টাঙ্গাইলের সাগর দিঘির খবর দিয়ে। টাঙ্গাইলের খাটাইলে ঐতিহ্যবাহী সাগর দিঘি, চারদিকে প্রাকৃতিক সবুজ বেষ্টনী, মাঝখানে বিশাল এক দিঘি, দেখতে অনেকটা সাগরের মতো, তাই নাম তার সাগর দিঘি।
কথিত আছে 1500 শতাব্দীর শেষের দিকে পালবংশীয় সাগর রাজা দিঘিটি খনন করেছিলেন। সে থেকে দিঘিটি সাগর দিঘি নামে পরিচিত রয়েছে। তবে নানা প্রতিবন্ধকতায় দিঘিটি এখন সৌন্দর্য হারাচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। দিঘির স্বচ্ছ জলে ছোট ছোট ঢেউয়ের ওপর সূর্যের আলো নেচে বেড়ায়। দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট ছোট প্রদীপ ভাসছে। বর্ষায় এর ঝলমলে রূপ আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই সাগর দিঘি, যার গভীরতা, ইতিহাস আর সৌন্দর্য মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। যাতায়াতের সময় লাগে মাত্র 50 থেকে 60 মিনিট। 13 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটি পালবংশীয় আমলের। কথিত আছে বিশুদ্ধ পানির সংকট নিরসনে রাজা সাগর প্রায় 2000 শ্রমিক নিয়ে এই দিঘি খনন করেন। দিঘির পূর্ব পাশে রয়েছে সাগর দিঘি পুলিশ তদন্ত কেন্দ্র, পশ্চিমে এলজিইডি অফিস, উত্তরে কালী মন্দির আর দক্ষিণ পাশে সাগর দিঘি দাখিল মাদ্রাসা ও গজনবী ঈদগাহ মাঠ। বহুত দূর দূরান্ত লোক আসে এই দিঘির মধ্যে মানা সিনা করে আসে দেখবার নিগে মানা সিনাও করে। আমার ছেলের মাথার টিমারটা যদি ভালো হয় আমি একটা মোরগ দিঘিতে দিন সাগর দিঘি। হয়তোবা তাদের এই মানত তাদের পূর্ণ হয়, না হলে তো আমাদের এখানে আইসা এই দিঘিতে মানত করতো না। তবে কালের বিবর্তনে দিঘিটির জৌলুস কিছুটা হারিয়ে ফেলেছে অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে। এলাকাবাসীর দাবি, দিঘির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে গড়ে তোলা হোক একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী। সরকার যদি নেয়, সরকার কাজকর্ম করলে সৌন্দর্য জায়গায় সৌন্দর্যই হয়। বিনোদন কেন্দ্রটা হলে ইনশাল্লাহ আরো ভালো হবে। এই দিঘিটা আরো দূর থেকে মানুষ দেখতে আসবে। বিনোদন কেন্দ্র হিসাবে যদি তৈরি করা হতো তাহলে সবথেকে বেটার হতো, মানুষ দূর দূরান্ত থেকে আসতো, দেখতো। দিঘিটিকে ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ইতিহাস আর ঐতিহ্য রক্ষায় কাজ করবেন বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা চেয়েছিল যে ঘাটাইলে একটা বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদের অর্থায়নেই মূলত এই উদ্যোগটা নিয়েছি। সাগর দিঘি এই ঘাটাইলে নতুন একটা মাত্রা যোগ করবে পর্যটনের এবং পর্যটনের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।